হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ও ছাত্রীগণ। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের অধ্যায় 13 সসীম ধারা, না, যাকে আমরা বলবো ফিনিট সিরিজ। আচ্ছা, পার্ট 1 কিন্তু না। পার্ট 1 কেন? কারণ আমি আজকে থিওরিগুলি বুঝাবো। এখানে সমান্তর ধারা আছে, গুণোত্তর ধারা আছে, সবগুলি সূত্রগুলি আমি প্রতিপাদন করে দেখাবো ভালো করে। কারণ অনেক সময় অনেক স্টুডেন্ট সূত্রগুলির প্রতিপাদন তেমন একটা শিখতে চায় না, তারপরও ব্যাপারটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একবার হলো তোমাদেরকে জিনিসগুলি একটু আইডিয়া রাখা দরকার, না? ঠিক আছে, সেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে এই সূত্রগুলো একটু প্রমাণ করেও দেখাচ্ছি, প্রতিপাদন করেও দেখাবো। পার্ট 2-তে আমি তোমাদের সাথে তাহলে এখানে কিছু প্রবলেম অর্থাৎ অঙ্কগুলি কিছু করে দেখাবো। আচ্ছা, এখানে আমি আজকে পার্ট 1-এ যেগুলি আলোচনা করব সেটা হলো অনুক্রম কি, ধারা কি, সমান্তর ধারা কি, গুণোত্তর ধারা, এই না। আচ্ছা, আমরা অনুক্রম বলতে কি বুঝি? আসলে ক্রম। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন অনেক কিছুই করে থাকি যেখানে এই ক্রমের আমাদের ব্যাপারটা চলে আসে নিজের অজান্তেই, হয়তো আমরা ব্যাপারটা খেয়াল করি না কিন্তু চলে আসে। যেমন তুমি কিছু জিনিসপত্র সাজিয়ে রাখবা তোমার, মনে করো কোনো একটা জায়গায়, তাহলে তুমি কি করবা? সেই জিনিসগুলিকে, বস্তুগুলোকে একটা নিয়ম অনুসারে, নিয়ম মেনে, রুলস মেনে সেগুলিকে সাজাবা, না? তাহলে এটাকেও ক্রম বলে। আবার মনে করো কোনো লাইব্রেরিতে অনেক বই আছে, সেগুলিকে তুমি কেউ যদি সাজাতে চায় সুন্দর করে এবং কি ক্রম অনুসারে, না, তাহলে একটা নিয়ম অনুসারে সাজাতে হবে, না? তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখা যাচ্ছে যে অনেক কিছুই করে থাকি যেটা নিয়ম শৃঙ্খলা মেনে সেগুলিকে আমরা সাজাতে হয়, এটাকেই বলবো আমরা ক্রম। তাহলে অনুক্রম বলতে কি বুঝি? এটা সংখ্যার সাথে জড়িত, রাশির সাথে জড়িত। তাহলে যখন ব্যাপারটা চলে আসে কোনো রাশি, অনেকগুলো রাশিকে আমরা রাশিমালাকে সাজাবো, হ্যাঁ, তখন সেটা অনুক্রম বলবো। একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি আমরা রাশিমালাগুলিকে সাজাই, তাহলে সেই নিয়মটার জন্য আমরা কি পাবো? সেই রাশিমালাগুলোর মধ্যে একটা সম্পর্ক পাবো, না? একটা সম্পর্ক থাকবে সেখানে, সে সম্পর্ক নিয়ম মেনে আমরা সাজাবো, তখন আমরা এগুলিকে বলবো অনুক্রম। আর এই অনুক্রম রাশিমালাগুলোর মধ্যখানে যদি আমরা প্লাস চিহ্নটা বসিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে কি? ধারা। তাহলে ধারাটা আবার কয় রকম, যেমন আমি দেখাচ্ছি ধারাটা। যদি আমরা এই যে ধারা, অনুক্রমকে কিভাবে ধারায় লেখা যায়, ধারায় পরিণত করা যায়। যেমন প্রথমে আমি একটা অনুক্রম দেখলাম কি, জোড় সংখ্যার, ধনাত্মক পূর্ণ সংখ্যার বা স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যাগুলোকে আমি সাজালাম কিভাবে? প্রথমে লিখলাম 2, 4, 6, 8, 10, এইভাবে সাজালাম, না? তাহলে আমি যদি এটা দেখো, খেয়াল করো, এটা একটা অনুক্রম। মধ্যখানে আমি অবশ্যই কি দিব? এইভাবে কমা দিয়ে দেবো, দিলাম। এভাবে আমি সাজাতে পারবো। তাহলে এটা অনুক্রম। কিন্তু কেন? দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যার আমি জোড় সংখ্যাগুলোকে এখানে এনেছি, তাহলে এবং কি 2, 3, তিনটা বিজোড়, তারপর 4, আমি একটা পর্যায়ক্রমে লিখেছি 5, 7, না 9, এগুলি বাদ দিয়ে শুধু আমরা কোনগুলি লিখেছি? জোড় সংখ্যাগুলো লিখেছি। তাহলে এটা একটা কি ছিল? অনুক্রম। আমি মধ্যখানে যখন এখন প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল ধারা। তাহলে ধারা দেখা যাচ্ছে যে কোনো একটা এই ধারার কোনো একটা রাশির সাথে তার পূর্ববর্তী রাশির কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? যেমন আমি যদি দেখি
6 থেকে 4 বিয়োগ দিই, 4 থেকে 2 বিয়োগ দিই, যেমন 6 থেকে 4 বিয়োগ দিলেও আসতেছে 2, না? আবার 4 থেকে 2 বিয়োগ দিলেও আসতেছে 2। তাহলে দেখতেছো যে এখানে একটা যে কোনো এই ধারার যে কোনো একটা রাশির সাথে তার পূর্ববর্তী রাশির একটা সম্পর্ক আছে, অর্থাৎ বিয়োগফল সমান। তাহলে ধারা আবার কয় রকম? আবার ধারা আছে, যেমন মনে করো আমি দেখলাম 2, 4, 8, 16, না 16। তাহলে এইখানেও কি আছে? এখানেও যে কোনো রাশির সাথে তার পূর্ব রাশির একটি সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমি যদি যে কোনো রাশিকে তার পূর্ববর্তী রাশি দ্বারা ভাগ দিই, 2 পাচ্ছি না? এই দেখো, খেয়াল করো, তাহলে এখানেও একটা কি আছে? মিল আছে, না? তাহলে এটাও ধারা, এটাও ধারা। এখন ধারাগুলি আমি কি অসীম? অসীম কেন? ডট ডট দিয়েছি, অর্থাৎ শেষ নাই। আসলেও তো এই রাশিগুলির সংখ্যাগুলোর কোনো শেষ নাই, জোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা চলতেই থাকবে। তাহলে এটা যখন ডট ডট দেওয়া হয়, বুঝতে হবে যে এই ধারাটা শেষ নাই এখানে। আর আমি যদি লাস্টে এখানে লিখে দিই একটা সংখ্যা, মনে করো লিখে দিলাম 144, না? তাহলে বুঝতে হবে যে এটা কি আমার এখানে ধারাটা কি শেষ হয়ে গিয়েছে। শেষ একটা রাশিমালা দিয়ে, রাশি দিয়ে আমি সেটাকে শেষ করে দিয়েছি, তখন এটা সসীম ধারা, না? তাহলে ধারা আবার উপরে যেটা আমরা আলোচনা করেছি, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য 2। আর এখানে তাহলে এটা কি বলবো? সমান্তর ধারা। অর্থাৎ যে কোনো রাশিকে তার পূর্ববর্তী রাশি থেকে বিয়োগ দিলে বা সংখ্যা থেকে বিয়োগ দিলে আমরা বিয়োগফল একই পাচ্ছি। আর এখানে দ্বিতীয় নাম্বারে এসে আমরা কি পেলাম? যে কোনো এই ধারার যে কোনো রাশিকে তার পরবর্তী রাশি দ্বারা ভাগ দিলে আমরা অলওয়েজ 2 পাইতেছি। তাহলে এটা হলো গুণোত্তর ধারা, আর এটাকে বলবো আমরা সমান্তর ধারা। তাহলে ধারাগুলি কি বুঝলাম, এবং ধারা 2 প্রকার সেটাও বুঝলাম। এখন আমরা চলে যাব একবারেই কোথায়? সমান্তর ধারা। সমান্তর ধারার কিছু এখানে সূত্র আছে, সেই সূত্রগুলি আমি প্রতিপাদন করে দেখাবো, বেশিক্ষণ লাগবে না। দেখো তোমরা, একটা সমান্তর ধারা নিলাম, না? অসীম হোক আর সসীমই হোক, মনে করো একটা সমান্তর ধারা দেখালাম। সেই ধারার আমরা কি করব? যে কোনো অন্তর্ভুক্ত যে কোনো পদ, না, যে কোনো রাশি বাই করার সিস্টেমটা দেখব। আবার একটা প্রথম অ্যান্টি বা প্রথম 10টি 50টি, না, ধারার সমান্তর ধারার প্রথম 50টি পদের সমষ্টি কি, বা প্রথম অ্যান্টি পদের সমষ্টি কি, সেই সূত্রগুলি বা এগুলো প্রতিপাদন করে দেখাবো। তাহলে আমরা এখন কোথায় আসবো? 1 নাম্বার আমরা আলোচনা করেছি, 2 নাম্বার আমরা আলোচনা করেছি, এখন আমরা 3 নাম্বারে চলে আসবো। কোথায় চলে আসবো? 3 নাম্বারে। 3 নাম্বারে আমরা জানি যে তিন নাম্বারে আমরা দেখলাম কি? সমান্তর ধারা, না? খেয়াল করো, এটা হলো সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা আমরা দেখেছি, এবং সেটা এখন আমরা সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয়ের আমরা চেষ্টা করব, না? সমান্তর ধারার যে কোনো পদ, মনে করো আমরা লিখলাম 1, 3, না? তারপর লিখলাম কত? 5, বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো লিখলাম, ঠিক আছে? এখন এটার প্রথম পদ দেখো, প্রথম পদ, এই ধারার প্রথম পদকে আমরা সাধারণত কি ধরি? যে কোনো ধারার প্রথম পদকে সাধারণত এ ধরা হয়, না? প্রথম পদ ইকুয়াল টু এ। তাহলে এখানে কি ইকুয়াল টু 1, না? আবার এখানে যে সমান্তর ধারা অন্তঃসমান, তাহলে
তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশির যে বিয়োগফল, না, এটাকে বলবো আমরা কি, সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তরটা আমরা বের করে দেখাই। সাধারণ অন্তরকে আমরা সাধারণত কি লিখি, ডি, না, ডি ইকুয়াল টু এখানে কি হবে 5 - 3 বা 3 - 1, যেটা দিয়ে একটা দিয়ে দেখাইলাম আমরা বুঝতেই পারতেছি 2। ঠিক আছে, তাইলে খেয়াল করো, আমরা এখন যদি প্রথম পদ লিখি, এটার প্রথম পদ ইকুয়াল টু 1, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 প্লাস, না, 0 × 2, এভাবে লিখতে পারি। ঠিক আছে, কেন সেটা আমি বুঝাচ্ছি। ইকুয়াল টু লিখতে পারি কি, দেখো 1 প্লাস প্রথম পদ বলে প্রথম পদ থেকে আমরা 1 বিয়োগ দিলাম ইন্টু 2 লিখলাম, না, আবার দ্বিতীয় পদ আমরা লিখলাম, খেয়াল করো 3 ইকুয়াল টু কি আসবে 1 প্লাস 1 × 2, তাহলে 2 1 এ 2 যোগ 1 3, না, তাহলে আমরা কি পাবো 1 প্লাস দ্বিতীয় পদ বলে এখানে 1 আসছে, প্রথম পদ বলে এখানে 0 আসছে, অর্থাৎ সাধারণ অন্তরের সাথে 0 এখানে গুণ হয়েছে, এখানে সাধারণ অন্তরের সাথে 1, তাহলে 2 - 1 × 2। এইভাবে যদি আমরা তৃতীয় পদ বের করতে চাই, খেয়াল করো তৃতীয় পদ আছে 5, আবার প্রথম পদ প্লাস কত আসবে এখানে আমার 4, না, 4 কে আমি কি লিখতে পারি ইচ্ছা করলে 2 × 2, তাহলে 1 প্লাস 3 - 1 × 2। তাহলে এইভাবে আমরা যেতেই থাকি, তাহলে আমরা কি পাবো, মনে করো এই ধারার আমরা n-তম পদ বের করতে চাচ্ছি, কত, n-তম পদ, না, তাহলে n-তম পদ বের করতে হলে আমরা কি করব, খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমে আসছে প্রথম পদ, তারপরে আসছে আমার এখানে কি, এটা ডি, তাহলে এখানে কি আসছে আমার এ, এখানে আসছে কি ডি, তার আগে কি আসছে, যততম পদ তার থেকে 1 কম, তাহলে প্রথম পদ এটা হচ্ছে 1, দ্বিতীয় পদ 2, তাহলে এখানে n আসছে। তাহলে আমরা এই ধারার সুতরাং n-তম পদ যদি লিখি, তাহলে আমরা কি পাবো, a প্লাস n - 1 × d। তাহলে তোমরা যারা নতুন 8 থেকে 9-এ উঠেছ, বিশেষ করে তাদের জন্য এখানে শেখার বিষয় আছে। যারা ক্লাস 10-এ আশা রাখি তোমরা আগে এগুলি কি আয়ত্তে নিয়ে এসেছ, তাহলে যারা এখন 9-এ উঠেছ তাদের জন্য এই ক্লাসটা উপকারী হবে, না, তাহলে বুঝতে পারতেছো এটা কিভাবে সমান্তর ধারা আমরা দেখাইলাম, না, n-তম পদ। এখন আমরা সমান্তর ধারার প্রথম 10টি 50টি, অর্থাৎ প্রথম যদি আমি 50টি 10টি না বলে যদি বলি অ্যান্টি, প্রথম অ্যান্টি পদের সমষ্টি কত হবে সেটা কিভাবে বের করব সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, সমান্তর ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি, তাইলে আমরা সমান্তর ধারার কি পাইলাম, যে কোনো পদ n-তম পদ কি হবে সেটা আমরা দেখালাম। প্রথম পদকে আমরা সবসময় কি দিয়ে লিখব, a, সাধারণ অন্তরকে আমরা কি দিয়ে লিখব, d, না, ডিফারেন্স, না, এখানে d বলতে বুঝাইছে কাকে, ডিফারেন্সকে, না। আচ্ছা খেয়াল করো, আর তোমাদের যারা
নবম ও দশম শ্রেণীতে আছো তাদের জন্য আমি বলতেছি যে আমার চ্যানেলটাতে আরো অন্যান্য কেমিস্ট্রি ফিজিক্স, তোমাদের কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ সেগুলিতেও কিছু লেকচার আছে, সেগুলিও ফলো করতে পারো। আমার চ্যানেলটির নাম নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো না? চ্যানেলটি হলো কি? বাহালুল চ্যানেল। বাহালুল চ্যানেল না? তাহলে তোমরা খেয়াল করেছো? খেয়াল করো, সমান্তর ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি, প্রথম অ্যান্টিপদের সমষ্টি। তাহলে প্রথম অ্যান্টিপদের সমষ্টি আমরা ধরলাম কি? মনে করো লিখে দিলাম এস এন, না? এস এন লিখলাম। আর সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু ধরলাম এ সাধারণ অন্তর, ধরে নিলাম কি ডি। আর পদ সংখ্যা কত? অ্যান্টি বলে পদ সংখ্যা এন হবে না? সেটা তোমরা বুঝতে পারতেছো। পদ সংখ্যা হবে কি এন। এখন আমি সমান্তর ধারার যদি কোনো পদকে আমি না, সমান্তর ধারার একটা ধারা যদি আমি সাধারণভাবে লিখি, যেমন প্রথম পদ হলো এ, সাধারণ অন্তর হলো ডি, তাহলে এইভাবে যদি লিখি তাহলে আমার পদটাকে আমি কিভাবে সাজাবো? খেয়াল করো তোমরা, প্রথম পদ আমার এ, সাধারণ অন্তর কি ডি, তাহলে প্রথম পদ থেকে পরপদ নিশ্চয় ডি বেশি হবে। একটু আগে দেখিয়েছিলাম, যেমন এখানে দেখাই, যেমন প্রথমটা 1, তারপরটা 3, তারপরটা 5 হলে প্রত্যেকবার 2 2 করে বেড়েছে। প্রথমটা হয় এ, দ্বিতীয়টা হবে কি এ প্লাস ডি, তারপরটা হবে এ প্লাস টয়েস ডি, না? এভাবে বাড়তে থাকবে, না? খেয়াল করো, এ যদি হয় এটা, তাহলে এটা হবে ডি হলো কত আমার 2, তাহলে এটা যদি এ হয়, খেয়াল করো, এটা হবে এ প্লাস ডি 2 প্লাস 1, আর এটা হবে কি এ প্লাস টয়েস ডি, 2 দুগুণে 4 যোগ 1 5। বুঝছো তো? তাহলে আমি এই জিনিসটা একটু পাশে লিখে দেখলাম, যেটা আমি এখন এখানে অ্যাপ্লাই করব। দেখো আমি এখন এখানে কিন্তু এটা লিখব, ঠিক আছে? খেয়াল করো তোমরা, তাহলে প্রথমটায় এ হলে, যেহেতু সাধারণত এখানে ডি, তারপরের পদ হবে এ প্লাস ডি, তারপরটা হবে নিশ্চয়ই এ প্লাস টয়েস ডি। এখন শেষ পদ অর্থাৎ এনতম পদ, অ্যান্টিপদের সমষ্টি যেহেতু, সেহেতু এনতম পদ আমরা আগেই জানি যেটা কি, সাধারণ সমান্তর ধারার এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা তোমরা একটু আগে আমরা বের করে দেখিয়েছি। তাহলে এটা আমাদের এখানে লাগবে। তাহলে অ্যান্টিপদের ধরে নিলাম এখানে এনতম পদ হলো আমার কত? পি। কি ধরছি? পি। লাস্ট পদ পি, এনতম পদ পি ইকুয়াল টু কত ধরছি আমরা? এটাকে পি হিসাবে ধরেছি। খেয়াল করো, কোন পদ এ প্লাস টয়েস ডি, এর থেকে এ কত কম? ডি কম। তারপর এর থেকে আরো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আরো ডি কম, হ্রাস পেয়েছে। তাহলে তৃতীয় পদ থেকে প্রথম পদ ডি কম, যেমন বেড়েছে যেভাবে ডি করে, এখানে ডি করে হ্রাস পেয়েছে। তাহলে লাস্ট পদ যদি পি হয়, তাহলে আমি তার আগের পদ কি লিখতে পারি? পি মাইনাস ডি। তার আগের পদ নিশ্চয়ই হবে পি, না, হ্যাঁ, কমতে থাকবে পি মাইনাস টয়েস ডি। তাহলে খেয়াল করেছো, মধ্যখানের পদগুলো আমরা আর দেখালাম না। তাহলে এটা হলো প্রথম অ্যান্টিপদের সমষ্টি কোন একটা সমান্তর ধারার। ধরলাম আমরা ধরছি কত? অ্যান্টিপদের সমষ্টি এস এন। তাহলে এখানে এস এন ইকুয়াল টু লিখে দিলাম। তোমরা এইটাও করেছো এই ধরনের, যে না, এই কোন ধারার সমষ্টি তোমরা বাইর করেছো, এইটি ছিল
যারা 9-এ নতুন উঠেছ তারা ব্যাপারটা জানো। তারপর আমি বুঝাচ্ছি, আমি এসএন লেখা এই ধারাটা কি লাস্টের পদ থেকে লেখা শুরু করব। তাহলে এটা হবে পি, তারপর এটা লিখবো কি পি মাইনাস ডি। ঠিক পুরো ধারাটা আমি ঘুরিয়ে লিখতেছি, অর্থাৎ এটা লিখছি প্রথম থেকে শেষের দিকে ডি ডি করে বাড়তি হয়েছে প্রত্যেকটা। এখন আমি লাস্ট পদ থেকে লিখব। তাহলে পি মাইনাস টোয়াইস ডি লিখলাম প্লাস, তাহলে এখানে কত হবে এ প্লাস টোয়াইস ডি, তারপর এটা হবে এ প্লাস ডি, তারপর এটা হবে এ। খেয়াল করো, ঠিক 180 ডিগ্রি আমি ঘুরিয়ে লিখেছি না পুরা ধারাটাকে। এরপরে আমি কি করলাম, পুরা ধারাটাকে আমি এখন কি করব, যোগ করে দেব। এখানে কিন্তু অ্যান্টিপদ আছে, প্রথমটা তো অ্যান্টিপদ, দ্বিতীয়টাতেও। তাহলে এখানে যদি আমি এখন যোগ করি আমি পাবো কি Sn প্লাস Sn ইকুয়াল টু 2Sn। তাহলে এখানে যোগটা খেয়াল করো তোমরা কিভাবে করবে, একটু খেয়াল করো যোগটা কিভাবে হবে। প্রথম পদের সাথে প্রথম পদ যোগ দিব, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে উপরে নিচে আমরা অ্যাড করতে যোগ করতে থাকব। যোগ করলে আমার কি হবে দেখো, এ প্লাস পি হলো এটা, এখানে ডি ডি কাটা, তাও হলো এখানে এ প্লাস পি। খেয়াল করতেছো তোমরা নিশ্চয়ই। এখানেও দেখো প্লাস টোয়াইস ডি মাইনাস টোয়াইস ডি থাকবে, শুধু এ প্লাস পি প্লাস ডট 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 ডট, এখানেও থাকবে প্লাস টোয়াইস ডি মাইনাস টোয়াইস ডি এ প্লাস পি, এখানেও থাকবে এ প্লাস পি, লাস্টেও থাকবে এ প্লাস পি। তাহলে ইন টোটাল কয়টা এ প্লাস পি পাবো আমরা, অ্যান্টি, যেহেতু পদ হলো অ্যান্টি, আমরা আগেই ধরেছি যে প্রথম অ্যান্টি পদের সমষ্টি। তাহলে পি পর্যন্ত কয়টি পদ আছে, অ্যান্টি। তাহলে টয়েস 2Sn ইকুয়াল টু পাবো কি n ইন্টু, না nটা আগে লিখি যেহেতু অ্যান্টিপদ, n ইন্টু এ প্লাস পি লিখলাম। তাহলে সমান্তর ধারার যে কোনো পদ ইকুয়াল টু কি, যদি প্রথম পদ এ হয় সাধারণত ডি হয়, এন্ড যে কোনো পদ ইকুয়াল টু হবে এ প্লাস এন মাইনাস এন ইন্টু ডি। তাহলে এনতম পদ হবে পি এর জায়গায় আমরা কি লিখে দিতে পারতেছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এন, খেয়াল করো তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এ প্লাস, না এখানে কি পি এর জায়গায় লিখবো আবার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কি পেলাম আমরা, খেয়াল করো এন, এখানে পেলাম টয়েসে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পেলাম। এটা কি টয়েস এন ইকুয়াল টু, তাইলে আমার লাস্টে কি পেলাম, এস এন ইকুয়াল টু এন বাই টু টয়েসে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে ইন টোটাল আমরা এই যে এখানে যে রাশি পেয়ে গেলাম, আমরা যে কোনো সমান্তর ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। দেখো খেয়াল করো তোমরা, যে কোনো সমান্তর ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। খেয়াল করো তোমরা, তাহলে এখানে এই যে খেয়াল করো, সরি আমার তারটা মাইক্রোফোনের তারটা পেঁচাই গেছিল তো। আচ্ছা, তাহলে এস এন ইকুয়াল টু কি হবে, এন বাই টু ইন্টু টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা হবে প্রথম অ্যান্টিপদের সমষ্টি, না সমান্তর ধারার, না? তাহলে তোমরা বুঝতে পারতেছো না? আচ্ছা, এখন খেয়াল করো তোমরা,
আমরা এখন যাব গুণোত্তর ধারায়, না গুণোত্তর ধারায় যাব। তাও গুণোত্তর ধারা কি সেটা আগে একটু বুঝিয়েছিলাম, আবার একটু বুঝাবো আমরা। খেয়াল করো, গুণোত্তর ধারা হলো এমন ধারা, গুণোত্তর ধারাও সসীম আছে, অসীম আছে। অসীম সমান্তর ধারায় অসীম পদ আছে, অসীম ধারা আছে, আবার সসীমও আছে। তাহলে গুণোত্তর ধারায় আমরা এখন কি বাইর করব? এটার মতোই এনতম পদ, যে কোনো পদ বাইর করার চেষ্টা করব। রাশিমালা একটা বাইর করব, আমরা সূত্রের মতো করে প্রতিপাদন করব। আবার আমরা বাইর করব কি, প্রথম অ্যান্টিপদের সমষ্টি আমরা এখানে বের করব। খেয়াল রাখি ওটা পার্ট 1 কিন্তু না, পার্ট 2 তে আমরা কিছু অঙ্ক করে দেখাবো যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। দোনোটা চ্যাপ্টারের কিছু অঙ্ক আছে যেটা প্রায় সময় থাকে। তাহলে খেয়াল করো, গুণোত্তর ধারা কি সেটা আমি একটু আলোচনা করছি, তারপর আবার দেখাচ্ছি। খেয়াল করো, গুণোত্তর ধারায় যেমন প্রথমে লিখলাম 1 2 4 না, তারপর লিখলাম কি 8 এই যে 16 প্লাস ডট ডট ডট। এটাই হলো আমার কি অসীম গুণোত্তর ধারা। অসীম কারণ আমি ডট ডট দিয়েছি, নো প্রবলেম। এখন দেখো এখানে কি 2 কে যদি 1 দ্বারা ভাগ দিই, কোনো পদকে তার পূর্বপদ দ্বারা ভাগ দিই বা অনুপাত বলে না, বা আমি কোনো পদ এবং তার আগের পদের অনুপাত সমান বা ভাগফল সমান, একই কথা। 4/2 টাউ 2 না, দেখতেছো? তাহলে এটাই হলো গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা কি বলবো? প্রথম পদকে আমরা এ বলবো। আর এখানে কি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আমরা সাধারণত আর লিখবো না। খেয়াল করো, তাহলে আমরা প্রথম পদ ধরি, আমরা ধরলাম প্রথম পদ কত? এ না, ধরি প্রথম পদ এ। খেয়াল করো, ধরি প্রথম পদ ইকুয়াল টু এ না, তাহলে আমরা পাবো সাধারণ অনুপাত, যেটা আমরা কি করেছিলাম ভাগ করে পেয়েছিলাম না, সাধারণ অনুপাত ইকুয়াল টু আমরা আর দিয়েছি না, সাধারণ অনুপাত কি দিয়েছি? আর দিয়েছি, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি এখানে যে কোনো পদ বাইর করতে চাই, যেমন প্রথম পদ না, প্রথম পদ আমরা লিখলাম এ ইকুয়াল টু কি 1। তাহলে খেয়াল করো, এখানে আমরা কি লিখতে পারি? 1 ইন্টু না, অনুপাত যেটা সেটা লিখলাম মনে করো আর 1 টু দি পাওয়ার 1 না, লিখলাম। তাহলে খেয়াল করো, দ্বিতীয় পদ না, দ্বিতীয় পদ লিখলাম, এটাকে আমরা এ না লিখলেও হইতো। দ্বিতীয় পদ লিখলাম কত? 2 ইকুয়াল টু না 1 ইন্টু 2 লিখেছি, ঠিক আছে। আর এখানে লিখলাম তৃতীয় পদ, খেয়াল করো তোমরা, তৃতীয় পদ সমান আমরা লিখলাম 4। তাহলে প্রথম পদ ইন্টু কত লিখলাম? 4। এখানে খেয়াল করো, আমরা ইচ্ছা করলে একটু এটাকে কনভার্ট করতে পারি। কিরকম?
প্রথম পদ 1 লেখার পর 2 to the power 0 দিলাম, 1 লেখার পর 2 to the power 1 দিলাম, 1 লেখার পর 2 to the power 2 দিলাম। তাহলে দেখছো মিলে যাচ্ছে আমাদের। তাহলে যততম পদ এখানে পাওয়ার, তৃতীয় পদে পাওয়ার এসেছে 1, প্রথম পদের সাধারণ অনুপাত যেটা 2, তার উপর না এখানে তার উপর আসছে কত 0। কোথা থেকে পাইছি আমরা? এখান থেকে পাইছি না। প্রথম পদ a = 1, r = কত ছিল এখানে 2, সেই হিসাবে আমরা লিখলাম। খেয়াল করো এই। এখন তাহলে আমাদের n-তম পদ কি হবে? এই ধারার n-তম পদ না, তাহলে n-তম পদ ইকুয়াল টু হবে, প্রথমে আমরা লিখব কি a, এটা হলো a দেখো, আর এটা r⁴ কত হয়েছে n-1। খেয়াল করো যততম পদ তার থেকে এক কম, তাহলে আমরা লিখব a r⁴n-1। তাহলে এটাই হবে আমার গুণোত্তর ধারার সাধারণ পদ, যে কোনো পদ আমরা এইভাবে সরাসরি বের করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে আমার মনে হয় তেমন একটা মানে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপরও খেয়াল করো আমি কিভাবে করেছি। আর বইয়ের মধ্যেও, হ্যাঁ বইয়ের মধ্যে কিন্তু প্রতিপাদন করা আছে, এখানকে আমার লেকচারটা শোনার পর তারপর, বা তোমরা যদি বইটা আগে পড়ে আমার লেকচারটা শোনো তাহলে বেশি উপকার হবে, বা যেটা তোমাদের ভালো লাগে না, তাহলে তোমরা সেইভাবে চেষ্টা করিও। এখন দেখো আমি গুণোত্তর ধারা প্রথম অ্যান্টিপদের সমষ্টি বের করার চেষ্টা করব। কোন গুণোত্তর ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি। আচ্ছা, এখন এই যে ধারার যে ইয়েটা জেনারেল ম্যাথের, ঠিক আছে, এই সূত্রগুলো আমি যেগুলি তোমাদেরকে আজকে প্রতিপাদন করাচ্ছি সেগুলি কিন্তু বিশেষ করে গুণোত্তর ধারা হায়ার ম্যাথে আছে, আবার উচ্চতর গণিতে তোমাদের আছে, সেখানেও আমাদের এই আজকের পার্টটা কাজে লাগবে। তাহলে আমি যখন হায়ার ম্যাথে এই গুণোত্তর ধারা করাবো সেখানে কিন্তু আমি তোমার এই প্রতিপাদনগুলো তেমন একটা দেখাবো না, তেমন সেটা নিয়ে আলোচনা করব না। সেখানে সরাসরি আমি শর্টকাটে ইয়েগুলি লিখে, সূত্রগুলি লিখে কিন্তু অঙ্ক করব, মানে প্রবলেমগুলি সলভ করে দেখাবো। তাহলে ব্যাপারটা তোমরা জেনারেল ম্যাথের সাথে এখানে হায়ার ম্যাথে কিন্তু কিছু মিল রয়েছে না, গুণোত্তর ধারা সেখানেও আছে, হ্যাঁ সেটা একটু খেয়াল রাখিও। এখন দেখো আমরা গুণোত্তর ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি দেখাবো। ধরি কোন গুণোত্তর ধারা না, ধরলাম আমরা কি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু কি a, প্রথম পদ ইকুয়াল টু a। ঠিক আছে, এরপরে আমরা যাব সেখানে কি সাধারণ অন্তর না, সাধারণ অনুপাত না, সাধারণ অনুপাত। আর ও সমান্তর ধারা যেরকম সাধারণভাবে লিখেছি ওখানে এ দিয়ে না ডি দিয়ে না, এখানেও সেভাবে লিখবো। দেখো এস এন ইকুয়াল টু সাধারণভাবে, যেমন এটা ছিল আমার এ না, এ, আর এটা ছিল কি দ্বিতীয়টা হবে কি এ আর, এটা যদি হয় এ, এটা হবে এ আর। আসলে এখানে r⁴ ছিল, এখানে r⁴1 আমরা একটু আগে লিখে দেখিয়েছি। আর এখানে তৃতীয় পদে আসা না আমার n-তম পদ কি সেখানে লিখে দেখাচ্ছি, গুণোত্তর ধারার n-তম পদ a r⁴n-1। তাহলে খেয়াল করো প্রথম পদ a আর r⁴ দেখাইলাম না,
দ্বিতীয় পদ হলে এ 2 মাইনাস 1, তাহলে হবে এ আর। তৃতীয় পদ হলে কি হবে আমার এ আর স্কয়ার। তাহলে বুঝতে পারতেছো? তাহলে খেয়াল করো, আমার কোন পদের মাত্রা যত আছে না, তারপর আগের পদে পূর্ব পদের মাত্রা তার থেকে 1 কম না, তাহলে বাম থেকে ডান দিকে গেলে আর এর মাত্রা পাওয়ার এক এক করে বাড়ে। আর আমি যদি ডান থেকে বাম দিকে যাই বা এই পাশ থেকে এই পাশে যাই, তাহলে আর এর মাত্রা কি হবে? কমতে থাকে, হ্রাস পেতে থাকে না। তাহলে ব্যাপারটা খেয়াল করো। এখন যদি আমি লাস্ট পদ, যেটা এখানে n-তম পদটাকে আমি যদি লিখি কত, তাহলে এটা হইল n-তম পদ না। n-তম পদ হইলে আমার কি হবে দেখো, n-তম পদ, তাহলে এটা লিখব এ আর টু দি পাওয়ার ভালো করে খেয়াল করো, আমার লাস্টেরটা হবে আর প্লাস 1-তম পদ। তাহলে আর প্লাস 1-তম পদ হইলে আমি লিখবো এ আর টু দি পাওয়ার n। ঠিক আছে? আর তার আগের পদ নিশ্চয়ই পাওয়ার এক কম হবে, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 না। তাহলে এখানে হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 হবে না। তাহলে খেয়াল করো, আমার এখানে তাহলে এখানে হবে এখন আমি কি করলাম, ঠিক সমান্তর ধারা যেভাবে করেছি এখানেও ঠিক সেভাবে এটাকে উল্টিয়ে লিখবো না। তাহলে কিভাবে লিখবো? এস এন ইকুয়াল টু না, উল্টিয়ে লিখবো এবং না উল্টায় লিখবো না, সরি 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 এক্সট্রিমলি সরি, আমি জাস্ট এই ধারাটাকে আর দ্বারা গুণ করে দেব। তাহলে আর দ্বারা গুণ দিলে আর ইন্টু এস টু দি পাওয়ার এন আর এস এন, আর এখানে আর দ্বারা গুণ দিলে কত হবে? এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউব হয়ে যাবে না। খেয়াল করছো তোমরা? কেন? আমার আর দ্বারা গুণ দিতেছি বাম ও ডান পক্ষকে আমি। তাহলে খেয়াল করো, ডট ডট দিলাম প্লাস এখানে আর দ্বারা গুণ দিলে কি হবে? ইন্টু আর হলে প্লাস 1 আসবে, n মাইনাস 2 প্লাস 1, তাহলে এখানে আসবে এ আর না, এখানে হবে n মাইনাস 1। আর এখানে যদি আমি লিখি তাহলে এখানে কি হবে? এ আর টু দি পাওয়ার n না, আমি যদি এখন আর দ্বারা গুণ দিই এখানে, তাহলে এ আর টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে যদি কিন্তু আর প্লাস 1 হয়ে যাবে, আমার এটা তাহলে দরকার নেই, আমি এতটুকুই রাখলাম। তাহলে এখন খেয়াল করো, এখানে 1 ও 2, 1 নাম্বার আর 2 নাম্বার আমরা কি করলাম? দুটোটা যোগ করে দিই না, দুটোটা যোগ করে দেখো আমরা দুটোটা যোগ করে দিব, যোগ করে প্লাস না লিখে দিলাম। এখানে দেখো এই সাইডে আমি প্লাস দিলাম, দুটোটা যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কি পাবো? আর এখানে খেয়াল করো, আর ইন্টু এস এন প্লাস এস এন ইকুয়াল টু না, আমরা এক কাজ করি, দাঁড়াও, 1 থেকে 2 বিয়োগ করে পাই, আগে বিয়োগ করে দিই। তাহলে 1 মাইনাস 2 বা 2 মাইনাস 1, আচ্ছা 2 থেকে 1 থেকে 2 বিয়োগ করে দিই। তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কি পাবো? এখানে লিখবো আমরা 1
-2, 1 থেকে 2 বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে তাহলে আমরা পাবো কি Sn মাইনাস r ইন্টু Sn। 1 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, 2 থেকে 1 বিয়োগ করলেও আমরা লিখতে পারবো। আমরা এখন লিখে দিলাম 1। খেয়াল করো, তাহলে আমরা এখানে কি পাবো, এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটা যাবে, এখানে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, বিয়োগের ব্যাপারটা তোমরা জানো, তারপর আমি আর দেখাইলাম না। এটা বাদ, এটার সাথে এটা বিয়োগ হয়ে যাবে, এখানে আর টু দি পাওয়ার 3 আছে, সেটার সাথে এটা বিয়োগ হয়ে যাবে, এখানে এটার সাথে এটার আগে কি আছে আর n-2, এটার সাথে এখানে কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে। তাহলে এইভাবে আমরা যদি দেখাই, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, থাকতেছে কি শুধু এখানে এটা মাইনাস হয়ে গেছে কিন্তু না, থাকতেছে আমার এদিকে ডান পাশে থাকতেছে a মাইনাস a r টু দি পাওয়ার n। এখন দোনো পাশে যদি আমি কমন নিই, খেয়াল করো কি কমন নিলাম, Sn না, তাহলে এখানে পাবো Sn ইন্টু 1 মাইনাস r ইকুয়াল টু, এ কমন নিলাম 1 মাইনাস r টু দি পাওয়ার n পেলাম না, তোমরা বুঝতে পারতেছো। এখন Sn ইকুয়াল টু কি হবে, তাইলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। দেখতে পেয়েছো, তাহলে আমি কি পেলাম, Sn ইকুয়াল টু, তাহলে এটা হলো আমার গুণোত্তর ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। খেয়াল করো, আমরা প্রথম অ্যান্টিপদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। একটু ভালো করে খেয়াল করো কিভাবে আমি বিয়োগ দিয়েছি। এখন আমি এটাকে ইচ্ছা করলে কি করতে পারি, খেয়াল করো, এটাকে ইচ্ছা করলে আমি এই যে এই পাশে এনে লিখি Sn ইকুয়াল টু, কনভার্ট করতে পারি, উপর থেকেও মাইনাস কমন নিতে পারি, নিচের থেকেও মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস কমন নিলে আমার এটাকে আমি যদি কনভার্ট করে লিখি, মডিফাই করে লিখি, তাহলে এখানে r টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, আর এখানে হবে r মাইনাস 1। খেয়াল করেছো না? তাহলে এখানে আমার হলো কি, তো কখন কোনটা ইউজ করব, হ্যাঁ ইউজ দোনোটাই, যে কোনো ক্ষেত্রে দোনোটা ইউজ করা যাবে, কিন্তু কখন কোনটা ইউজ করলে সুবিধা হবে। আর এর মানটা, গুণোত্তর ধারার সাধারণ অনুপাতের মানটা যদি স্মলার দেন 1 হয়, তখন আমরা এটা ইউজ করলে আমার ক্যালকুলেশনে সহজ হবে। আর এই জিনিসটা আমি ইউজ করব কখন, এই সূত্রটা যদি আর এর মান গ্রেটার দেন 1 থাকে, তখন আমি এই সূত্রটা ইউজ করলে আমার সুবিধা হবে। তাহলে খেয়াল করছো না? আবার বলতেছি, এই সূত্রগুলি তোমাদের বইতেও প্রতিপাদন করা আছে সুন্দর করে, তারপর আমি একটু বুঝিয়ে দিলাম। হ্যাঁ, বইতে তোমরা একটু খেয়াল করলে, আমারটা ফলো করে বইটা খেয়াল করলে আরো সেখানে হয়তো একটু ভালো করেও ব্যাপারটা বুঝতে পারবে না। ওকে, আল্লাহ হাফেজ।